আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। মত পার্থক্য থেকে যেন মতবিভেদে পরিণত না হয়, সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান। দেশের মানুষের উন্নয়নে কর্মপরিকল্পনা। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 বাংলাদেশি, গুরুতর আহত আরও 3 জন। বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া। এবং পোস্টাল ব্যালট সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনার শিকার মালয়েশিয়ার প্রবাসীরা, কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান। স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মত পার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়, সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের মানুষের উন্নয়নে নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। দেশে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে গণমাধ্যমের সহযোগিতা চান বিএনপি প্রধান। স্বদেশ প্রত্যাবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বার সাংবাদিকদের সঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভেন্যুতে প্রবেশ করে শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সম্পাদকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন, খোঁজ নেন মাঠের সাংবাদিকদের কাছে গিয়েও। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সম্পাদকরা, তুলে ধরেন গণমাধ্যম নিয়ে তাদের প্রত্যাশা ও প্রতিবন্ধকতার কথা। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা পরিপূরক, আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। তারেক রহমান কথা শোনেন মাঠের সাংবাদিকদেরও। সেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। তাৎক্ষণিক উত্তরও দেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমে নারীদের সংখ্যা যেন আরো বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছে। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমাদের মনে হয় সকলের এখানে একটা কোনো চিন্তা ভাবনা করা উচিত, যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। মূল বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, ভবিষ্যৎ সাংবাদিকতা স্বাধীন থাকবে। 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না বাংলাদেশ। যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়। আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। তারেক রহমান বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমাধানই সম্ভব। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গত 16 বছরে সাংবাদিকদের উপর নির্যাতনের কথা উল্লেখ করেন তারেক রহমান। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার একাংশও তুলে ধরেন বিএনপি প্রধান। সম্পাদক সাহেব একটু বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না, মানে পরিপূরক পরিষ্কার না হলে কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করছেন।
শনিবার বিকেল থেকে মিশর ও তুরস্কের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল ও ইন্ডিয়ান হাইকমিশনার সাক্ষাৎ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, এখনও অনেক দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে আগ্রহী। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে, সেসব বিষয়েও আলোচনা হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারেক রহমান আগামী দিনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠায় বিভিন্ন রাষ্ট্রদূত দেখা করতে আসবেন বলেও জানান হুমায়ুন কবির। আজকে ওনার সাথে কলন করেছেন ইউ অবজারভার ডেলিগেশনের চিফ আইভার জাইজাবস MEP, হাই কমিশনার অফ ইন্ডিয়া, অ্যাম্বাসেডর অফ টার্কি এবং অ্যাম্বাসেডর অফ ইজিপ্ট। এই আলোচনাগুলোতে ওনারা ম্যাডামের কন্ডোলেন্স মেসেজ ওনার কাছে পার্সোনালি দিয়েছেন। আবার ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। ওমানের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। শুক্রবার স্থানীয় সময় রাতে সালালার তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে মাস্কাট ফিরছিল প্রাইভেট কারে থাকা পরিবারটি। হঠাৎ এক উট সড়কে চলে আসায় গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় হতাহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই পরিবারের 3 জনের এই মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ওমানের বাংলাদেশ কমিউনিটিতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বাংলাদেশের আলোচনায় অগ্রগতি হয়েছে। এতে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাক দেশটির বাজারে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এ সময় বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক হার কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে সম্মত হন তিনি। এতে দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। পোস্টাল ব্যালট সংগ্রহ করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এমন অভিযোগ করেছেন মালয়েশিয়ার প্রবাসীরা। এই সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন তারা। মুস্তাক রয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। তবে বাস্তব চিত্র বলছে এই ব্যবস্থাপনার বাস্তবায়নে দেখা দিয়েছে নানা জটিলতা। ব্যালট সংগ্রহ দেরিতে পৌঁছানোর মতো নানা অভিযোগ করছেন অনেক প্রবাসী ভোটার। বিশেষ করে মালয়েশিয়ায় পোস্টাল ব্যালট বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অনেকে আবার তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। কার ব্যালট কে কালেক্ট করতেছে তারা কোনো ফটো আইডি ভেরিফাই করতেছে না, আপনাকে শুধু পাসপোর্ট নাম্বার আর নাম লিখেই কালেক্ট করতে দিচ্ছে। সো একজন যদি আরেকজনের ট্র্যাকিং নাম্বারটা জানে, গিয়ে অনায়াসেই কিন্তু আরেকজনের ব্যালটটা কালেক্ট করতে পারতেছে। আমরা যদি আমাদের ভোটটা দিতেই না পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের এবং এটা এক প্রকার আমরা বঞ্চিত হচ্ছি নাগরিক অধিকার থেকে। প্রবাসীরা বলছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা আশাবাদী হলেও নানা জটিলতায় সেই আশায় ভাটা পড়েছে। অনেক পোস্টাল ভোট নিয়ে আসার কারণে অনেককেই ফোন দেয় না, ফোন না দিয়ে ওইটা আবার রিটার্ন পোস্ট অফিসে চলে যাচ্ছে। আবার অনেককে ফোন দিলেও সময় মতো রিসিভ করে না, যার দরুন পোস্টাল ভোটগুলা রিসিভ করা হয় না। আনন্দের সহিত আমরা চাচ্ছিলাম যে ভোট দেওয়ার জন্য প্রথমবারের মতো বাংলা প্রবাস থেকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন এটা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। নির্বাচন কমিশন ইতিপূর্বে অন্তত সতর্কতা জারি করা উচিত এবং কি করণীয় আছে, অনেকের পাসপোর্ট নম্বর দিয়েই ওখানে এনশিওর ছাড়াই ভোটার লিস্টটা ব্যালটটা নিয়ে আসতেছে। দ্রুত সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত না হলে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নের এই ঐতিহাসিক উদ্যোগ প্রশ্নের মুখে পড়তে পারে বলে মত অনেকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে বাড়তি 1% ট্যাক্স গুনতে হবে প্রবাসীদের। সম্প্রতি এই নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নিয়ম দুশ্চিন্তায় মার্কিন প্রবাসীরা। তবে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না। আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে 2.5% প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা মনে করেন এই ধরনের ট্যাক্স আরোপে খুব একটা প্রভাব পড়বে না রেমিটেন্স প্রবাহে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সৌদি আরবে।
এর আয়োজক ছিল মক্কার অন্তর্ভুক্ত আল খায়ের স্বেচ্ছাসেবক দলের অঞ্চল কমিটি। সংগঠনের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে হেলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন। কানাডার ক্যালগারির জেনেসিস সেন্টারে শুরু হয়েছে বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ এলিট লিগ 2026। শুক্রবার থেকে শুরু হওয়া 2 দিনের এই টুর্নামেন্ট আয়োজন করেছে শর্ট পিচ বিডি ক্রিকেট। প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি ইতিমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট 6টি দল। দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রতিনিধি দল। 12 জানুয়ারি মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেট মিনিস্টার ফাতিমাত মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসবে বলে জানা গেছে। এর আগে একটি প্রতিনিধি দল হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনার শিক্ষা কূটনীতির গুরুত্ব ও বাংলাদেশের বৃত্তি সুবিধা তুলে ধরেন। অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত। 2-1 দিনের মধ্যেই আসবে আসন ঘোষণা। রাজধানীতে ইইউর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। রাজনীতির নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 2025 সালে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যাত্রাপথে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নির্বাচনের মাঠে দলটি। ভোটের নানা সমীকরণ ব্যর্থ করে তফসিলের পর জামায়াতের সাথে নির্বাচনী জোটের ঘোষণা দেয় দলটি। পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। ভোটের প্রচারণা শুরু না হলেও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আসন ভিত্তিক কর্মসূচি পালন করছে এনসিপি নেতারা। অন্য জোটগুলোতে আসন নিয়ে অস্পষ্টতা থাকলেও এনসিপি জামায়াত জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানালেন নাহিদ ইসলাম। বলেন আগামী 2-1 দিনের মধ্যেই আসবে আসন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অভিযোগ করে বলেন সরকার একটি দলকে বিশেষ সুবিধা ও নিরাপত্তা দিচ্ছে। আমরা আশা করি আমরা 11 বা আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসলে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করি। এদিকে কুমিল্লার এক অনুষ্ঠানে এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেন জনগণকে সাথে নিয়ে ভোট ডাকাতি প্রতিহত করা হবে। আমরা কি ভোট চুরি হতে দিব? আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ করব। কুমিল্লা দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী ওই পদযাত্রায় এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই 2 আসনে নির্বাচন হবে না। এদিকে আপিল শুনানির প্রথম দিনে তাসনিম জারা, হামিদুর রহমান আজাদ, শামীম হায়দার পাটোয়ারি সহ বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। শুনানির প্রথম দিনে 70টির মধ্যে 52টি আপিল মঞ্জুর হয়। সাধারণত জাতীয় সংসদের 300 আসনে একই দিনে নির্বাচন হয়। তবে কোনো আসনে প্রার্থীর মৃত্যু, ভোটে অনিয়ম, আদালতের নির্দেশনা সহ বিভিন্ন কারণে এক বা একাধিক আসনে ভোট বন্ধ রাখতে পারে নির্বাচন কমিশন। এবার আদালতের নির্দেশনা মেনে পাবনা 1 ও 2 আসনে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ভোট স্থগিত রেখেছে ইসি। অন্য কোনো সিদ্ধান্ত না আসলে এবার 12 ফেব্রুয়ারি 298 আসনে ভোট হবে। আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল আপাতত। এরপরে কার্যক্রমকে
স্থগিত রাখা হয়েছে। আমরা 1 আর 2 এর পরে শুনানির প্রথম দিনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। এছাড়াও বৈধতা পান জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। 2013 সালের এই কনফিউশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন এবং একই ইস্যু নিয়ে আরো কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। মবের প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের অসংখ্য জায়গায় যখন মনোনয়ন বৈধ করা হয় তখন সেখানে মব একটা হুমকি দেয়। এদিন 70টি আপিলের শুনানি হয়, যার মধ্যে 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে। আপিলের মনোনয়ন অবৈধ থেকে গেছে 15টি, আর বাকি 3টি আপিল পেন্ডিং রেখেছে নির্বাচন কমিশন। শুনানিতে 2টি আপিলের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নৌ আদালতের একটা মামলা, হ্যাঁ, সেই তথ্য জানার পরে আমরা সেটা আদালতে যোগাযোগ করেছি এবং পরবর্তীতে এফিডেভিট দাখিল করেছি এবং বিজ্ঞ কমিশন আমাদের বক্তব্য গ্রহণ করে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। পঞ্চগড় 1 এবং 2 আসনে আল রাশেদ প্রধানের মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রার্থিতার বৈধতা পেতে ও অন্যের মনোনয়নের বিরুদ্ধে 645টি আপিল দায়ের হয়েছিল। আগামী 18 জানুয়ারি আপিলের শুনানি শেষ হবার কথা রয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে স্কুল পড়ুয়া এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায় 17 বছরের ফাতেমা আক্তার নীলি রেডিয়েন্ট স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। রাজধানীর বনশ্রীর এল ব্লকের একটি বাসা থেকে শনিবার রাতে স্কুল পড়ুয়া এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে বাবা মা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকতেন তারা। ঘটনার সময় পরিবারের কেউ বাসায় ছিলেন না বলেও জানান তারা। 7টার দিকে শুনছি আমি যে আমার ফুফাতো বোন ভালো ছিল, 4 বছর ধরে আছে, সুতরাং খারাপ বলবো না। যে আমার বোন এইভাবে কাচুকুচু করে বসা, আমি মনে করছি যে ওর মাথা হয়তোবা আঘাত লাগছে। তখন আমি ওর বডি ধরে দেখি যে বডি গরম আছে, বেশি সময় হয়নি। পুলিশ জানায়, শনিবার দুপুর 1:30 থেকে 3:30টার মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যেসব সিসি ফুটেজ আছে এগুলো নিয়ে কাজ করছি। আমরা শীঘ্রই ইনশাল্লাহ সেটা বের করতে পারবো। সুরতহাল করার পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আমরা মর্গে পাঠিয়েছি। আর এই ব্যাপারে ওনার ফ্যামিলিদের সাথে আমাদের যোগাযোগ আছে। বাসা ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করার কথা জানায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 প্রবাসের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।